হাই অল, শুভ সকাল। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে জানার জন্য খোঁজা। আজকে আমি তোমাদের জন্য দশম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে এখন স্কুল থেকে, তার প্রথম পার্ট নিয়ে চলে এসেছি। পার্ট ওয়ানের দশম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে সেগুলো এখন আমি করিয়ে দেবো। তাহলে প্রথম অঙ্কটাই দেখো কি বলছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a, b, c বাস্তব এবং a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। তাহলে কি করবে, প্রথমে তোমরা এটা লিখে নেবে যেটা দিয়েছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত। তাহলে আমরা কি জানি, বীজদ্বয় সমান হতে গেলে আগে নিরূপক যেটা আছে নিরূপককে 0 হতে হবে। নিরূপক মানে আমরা আবার কি জানি, নিরূপকটা কোথা থেকে আসে, b² মাইনাস 4ac, b² মাইনাস 4ac সমান 0। তাহলে নিরূপকটা হচ্ছে b² মাইনাস 4ac। তাহলে এখান থেকে b² সমান কি পাবো, মাইনাস 4ac, এটাকে ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে 4ac এটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত এটা হয়ে গেল, b² ইকুয়াল টু 4ac হতে হবে। ওকে, বোঝা গেল। তাহলে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এরকম একটা ইকুয়েশনের বীজদ্বয় সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্তটা হচ্ছে নিরূপকটাকে 0 হতে হবে। নিরূপক মানে কি, b² মাইনাস 4ac, তাহলে ওটাকে 0 হতে হবে। b² ইকুয়াল টু 4ac হয়ে গেলি তাহলে নিরূপক আমাদের বীজদ্বয় সমান হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে কি বলে দিচ্ছে, এখানে কি কি জানা আছে দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিচ্ছে, বৃত্তের একটা জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার বলে দিচ্ছে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? একদম সিম্পল ভাষায় করিয়ে দেবো, দেখো কেমন করে করবে। তাহলে প্রথমে একটা কি আছে, একটা বৃত্ত এঁকে নিলে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ধরে নিলাম। ঠিক আছে, একটা বৃত্তের জ্যা আছে এটা, ঠিক আছে, এটা ধরে নিলাম এবি একটা জ্যা। ঠিক আছে, যার দৈর্ঘ্য বলে দিয়েছে কিন্তু 12 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এটাই হচ্ছে ব্যাসার্ধ, ও এটাই হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার বলে দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের বার করতে হবে, তাহলে এটা দিয়ে দিলাম ডি। তাহলে আমাদের কি কি জানা আছে, ও এ সমান হচ্ছে 10 সেন্টিমিটার জানা আছে। ঠিক আছে, এ বি সমান জানা আছে আমাদের 12 সেন্টিমিটার। আর আমাদের বার করতে হবে ওডি, এটা ডি, হ্যাঁ, ওডিটা বার করতে হবে, কারণ এটাই বলেছে বৃত্তের কেন্দ্র, এটা কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, বৃত্তের কেন্দ্র এটা জ্যা, আর এটার দূরত্বটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা জানি। এবার দেখো তাহলে ওডি কি হচ্ছে, ওডি পারপেন্ডিকুলার হচ্ছে কিসের উপর, এবির উপর। এটা তোমরা পেয়ে যাচ্ছ, ওবি পারপেন্ডিকুলার মানে হচ্ছে ওবি এবি সরলরেখার উপর লম্ব, মানে জ্যায়ের উপরে ওডিটা হয়ে যাচ্ছে লম্ব। এবং কি দেখতে পাচ্ছি, লম্ব হয়ে যায়, তাহলে এটা এবি কে দুভাগে ভাগ করে দেবে। তাহলে এবি কে দুভাগে ভাগ করবে হচ্ছে, তাহলে এবি সমানই হচ্ছে তাহলে ওএ প্লাস ওবি, সরি এটা তো ডি, তাহলে হচ্ছে ডিএ প্লাস ডিবি। ওকে, তাহলে এটা ডি, তাহলে এটা হচ্ছে ডিএ মানে এইটা প্লাস এইটার দূরত্বটাই তো টোটালটা এবি পেয়ে যাচ্ছি। আবার ডিএ সমান কি করে বার করবো, তাহলে ডিএ সমানই কি হয়ে যাবে, ডিএ সমানই হচ্ছে এবি বাই 2 ইকুয়াল টু হচ্ছে ডিবি। ওকে, তাহলে অর্ধেক মানে এবির দুভাগে ভাগ করে দেবে অর্ধেক করে, তাহলে কত হবে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে 12/2 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার করে। তাহলে ডিএ 6, ডিবিও 6। ওকে, তাহলে এটা এই শর্তটা পেয়ে গেলাম। কি হলো, এবার দেখো এটা যদি আমরা 6 পেয়ে যাই, 6 সেন্টিমিটার পেয়ে গেলাম। ঠিক আছে, এটা 10 সেন্টিমিটার, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ। তাহলে কি লিখবো, ও
আমরা পিথাগোরাসের সূত্র নিশ্চয়ই জানি, ও এ হচ্ছে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব কি বলো, লম্ব হচ্ছে ওডি স্কোয়ার প্লাস ভূমি, ভূমি মানে হচ্ছে ডি এ স্কোয়ার। ওকে, এটা তো জানি। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে ও এ সমান জানি, ও এ সমান হচ্ছে 10 সেন্টিমিটার মানে 10 স্কোয়ার প্লাস ওডিটা জানি না, ওডিটা বার করবো, ওডি স্কোয়ার প্লাস ডি এ সমান হচ্ছে 6 স্কোয়ার। তাহলে ও ডি স্কোয়ার সমান কি পেয়ে যাবো, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। ঠিক আছে, তাহলে ও ডি স্কোয়ার সমান কি পেয়ে যাবো, 100 মাইনাস 36, 100 মাইনাস 36 মানে ও ডি স্কোয়ার সমান পেয়ে যাবো 64। তাহলে ও ডি স্কোয়ার সমান 64 পেয়ে যাচ্ছি। তাহলে ও ডি সমান কত পেয়ে যাব, রুট অফ 64, এই যে এটার পরে এখানে করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ও ডি সমান হয়ে যাবে 8 সেন্টিমিটার। ওকে, তাহলে 64 রুট তোমরা জানো, ও ডি সমান হয়ে যাবে 8 সেন্টিমিটার। ওকে, তাহলে হচ্ছে এই যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব হয়ে যাবে 8 সেন্টিমিটার। তাহলে এখানে উত্তরটা এরকম ভাবে লিখে দেবে, উত্তরটা লিখে দেবে বৃত্তের, জায়গাটা ছোট হয়ে গেছে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব 8 সেন্টিমিটার। বোঝা গেল অঙ্কটা। কি করলাম আরেকবার বলে দিচ্ছি, দেখো আরেকবার বলে দিই কি করলাম। তাহলে এখানে হচ্ছে তোমাদের যে বৃত্তটা, তাহলে এখানে হচ্ছে তোমাদের বৃত্তটা বলে দিচ্ছে, বৃত্তের কেন্দ্র ধরে নিলাম ও, এ বি হচ্ছে একটা জ্যা, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তুমি এদিকেও আঁকতে পারো, যেদিকে খুশি আঁকতে পারো, এদিকেও আঁকতে পারো, যে কোনো দিকে আঁকতে পারো। ধরে হয়েছে বলছে ব্যাসার্ধ, মানে ও বিটা আমাদের ব্যাসার্ধ, সেরকম ভাবে ও বিটাও ব্যাসার্ধ হয়ে যাবে। এখানে দেখো এই যে ও বিটা, এটাও আমি ব্যাসার্ধ করতে পারতাম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি তাহলে এই ত্রিভুজটা, এই দিকের ত্রিভুজটা ধরে করতাম, আমরা এই দিকটা ধরে নিয়েছি তোমাদের বোঝার শর্তে, তো এই দিকটা ধরে করছি। তাহলে ও এ সমান 10 সেন্টিমিটার। এবার বলছে এ বি যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে ও ডি হচ্ছে আমাদের বার করতে হবে। ও ডিটা হচ্ছে কি দেখতে পাচ্ছি, এ বির উপর লম্ব, লম্ব করা মানে কি জ্যাকে দুভাগে ভাগ করে দেবে। তাহলে এ ডি বা ডি এ ইকুয়াল টু হচ্ছে তাহলে 12/2 সমান 6 সেন্টিমিটার, আর ডিবি বা বিডি যাই বলো না কেন, তাহলে ওটা হচ্ছে 12/2 মানে 6 সেন্টিমিটার। তাহলে এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা সমকোণ। তাহলে এটা কি হয়ে যাবে, অতিভুজ, এটা কি হয়ে যাবে, ভূমি, এটা হয়ে যাবে লম্ব। তাহলে আমাদের লম্বটা বার করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি কি ও এ স্কোয়ার প্লাস ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে ভ্যালুটা বসিয়ে আমরা ওডির ভ্যালু পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব হয়ে গেল 8 সেন্টিমিটার। বোঝা গেল। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্ক কি বলছে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত কত নির্ণয় করতে হবে। তাহলে দুটি ঘনকের আয়তনের অনুপাত বলে দিয়েছে, শুধু সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাতটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, ধরে নেব প্রথম ঘনক, যেমন ভাবে করছি তোমরাও তেমন ভাবেই করবে। প্রথম ঘনকের বাহু দৈর্ঘ্য সমান এ, এ ইউনিট, ঠিক আছে। যাই হোক, দ্বিতীয় ঘনকের বাহু দৈর্ঘ্য সমান, তাহলে একটা এ ধরে নিলাম, এখানে ধরে লিখে দেবে, ধরি প্রথম ঘনকের বাহু দৈর্ঘ্য এ, দ্বিতীয় ঘনকের বাহু দৈর্ঘ্য বি, এগুলো হচ্ছে ইউনিট, ঠিক আছে। মানে আমি এককটা জানি না, ইউনিট হিসেবে লিখে রাখছি, ওকে, এত একক যেটাকে বলি আমরা বাংলা। তাহলে প্রথম ঘনকের আয়তন বলো কত হবে, প্রথম ঘনকের আয়তন কি হয়ে যাবে, আয়তন হয়ে যাবে এ কিউ, ওকে। দ্বিতীয় ঘনকের আয়তন, আয়তন সমান কি হয়ে যাবে, বি কিউ, ওকে। তাহলে এদের দুটো শর্তানুযায়ী কি পাওয়া যাচ্ছে দেখি, শর্তানুযায়ী তাহলে প্রথম
প্রথম ঘনকের আয়তন ইস্টু তৃতীয় ঘনকের আয়তন সমানই বলে দিচ্ছে শর্ত অনুযায়ী 1:8, যেখানে বলে দিয়েছে অনুপাতটা 1:8 হবে। অতএব a কিউব বাই বি কিউব সমান কি পেয়ে যাচ্ছে 1/8। ঠিক আছে, আর কি পাচ্ছি a বাই বি তার হোল কিউব করে দিলাম সমান এটা কত দেখতে পাচ্ছি, এটা জানি আমরা কি 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি। অথবা a বাই বি সমান তাহলে কত পেয়ে যাচ্ছি 1/2। বোঝা গেল, কিউব কিউব চলে গেল, তাহলে a বাই বি সমান 1/2 হয়ে গেল। ওকে, এবার কি করব, এবার দেখো এবার কি বলছে যে সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে 6 স্কয়ার। ওকে, তাহলে দ্বিতীয় ঘনকের এরকম ভাবে ঠিক লিখে করতে হবে তোমাদের, কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 6b স্কয়ার। ওকে, তাহলে অতএব অনুপাত চেয়েছে, অনুপাত সমান কি হয়ে যাবে, তাহলে 6a স্কয়ার ইজ টু 6b স্কয়ার। ওকে, 6a স্কয়ার ইজ টু 6b স্কয়ার হয়ে যাবে অনুপাত। তাহলে এবার এটা সমান কি পেয়ে যাবো 6a স্কয়ার বাই 6b স্কয়ার, 6 কেটে যাচ্ছে, তাহলে a বাই b তার টোটালটার হোল স্কয়ার। এবার a বাই b সমান কি পেয়েছি আমরা, a বাই b দেখো কি পেয়েছি, a বাই b সমান 1/2 পেয়েছি, তাহলে এটা এখানে বসিয়ে দেবো, 1/2 স্কয়ার হয়ে যাবে সমান 1/4 হয়ে গেল। তাহলে অনুপাত সমান কি বেরোলো 1:4। বোঝা গেল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে দুটি ঘনকের 1:4। একদম ইজি অঙ্ক ছিল। নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 400 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? ভালো করে বোঝো, 400 টাকা আসল 2 বছরে সমূল চক্রবৃদ্ধি মানে কি, সমূল চক্রবৃদ্ধি মানে আসল প্লাস সুদটা, তাহলে আসল 400 টাকা ছিল তার সাথে সুদটা মিলেছে দিয়ে 441 টাকা হয়েছে। তাহলে তুমি বলতে পারবে নিশ্চয়ই সুদ কত ছিল, সুদ ছিল শুধু 41 টাকা, কিন্তু সেটা কি, সেটা চক্রবৃদ্ধি হারে। সরল সুদ হলে আমি সিম্পল করে ফেলতাম i ইকুয়াল টু p, যেটা বার করে p ইন্টু RT/100 করে, সেখানে আসল জানা ছিল, সময় জানা ছিল, শুধু সুদের হার আর বার করতো। এখানেও আমরা আর বার করবো, কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে তোমাদের চক্রবৃদ্ধি সুদের হারের যে সূত্রটা সেটা নিশ্চয়ই মনে আছে। এখানে দেখো p সমান কি পাচ্ছি, p এখানে জানি 400 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে n লিখি, যেটাকে আমরা n সমান কত 2 বছর। ওকে, সুদের হারটা ধরে নেব, সুদের হার সমান 8%। ঠিক আছে, আর এখানে সুদে আসলে বা সমূল চক্রবৃদ্ধি যাই বললাম, সুদে আসলে হচ্ছে 441 টাকা। ঠিক আছে, 441 টাকা। তাহলে আমরা এবার ওই সূত্রটা জানি যে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমানই হচ্ছে সুদ প্লাস আসল, মানে এটা মানে হচ্ছে তোমাদের সমূল চক্রবৃদ্ধিটা, সমূল চক্রবৃদ্ধিটা। ঠিক আছে, টোটাল অ্যামাউন্টটা। তাহলে এখানে p বসিয়ে দেবো 400, 1 প্লাস rটা কত জানি না, r ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার কত, এখানে 2, n এর ভ্যালু 2, আর সুদে আসলে কত 441। ঠিক আছে, তাহলে 1 প্লাস r/100 হোল স্কয়ার যেমন ছিল, এটা গুণে ছিল, ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগে চলে যাবে। তাহলে 441/400। এটাকে আমরা কি লিখতে পারবো, 21 এর স্কয়ার হচ্ছে 441 আর 20 স্কয়ার হচ্ছে 400, তাহলে এটাকে স্কয়ার হয়ে যাবে। বোঝা গেল। এবার দেখো এদিকেও স্কয়ার এদিকেও, তাহলে r/100 সমান এদিকের একটা কি হবে, ওদিকে চলে যাবে, তাহলে 21/20 স্কয়ারগুলো আগে উঠে গেছে, তাহলে 21/20 মাইনাস 1 হয়ে যাবে। এটা সমান করলে কত হয়ে যাবে, 1/20। ওকে, দেখো 20 1 কে 20, তাহলে 21 থেকে 20 বাদ চলে গেল বাই 20, মানে 21 থেকে 20
বাদ দিলে 1 হবে বাই 20 থাকবে। r/100 ইকুয়াল টু হচ্ছে 1/20। এবার দেখো কাটাকুটি কিরম যাবে, 20 5 20 100। ওকে, 5 দিয়ে কাটাকুটি হয়ে গেল, এখানটা করে দিই। অতএব r সমান কি পাচ্ছি 5%। অতএব সুদের হার সমান হচ্ছে 5%। পরিষ্কার বোঝা গেল? দেখো আরেকবার বলে দিই। তাহলে আমরা সূত্রটা জানি কি, p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে সুদে আসলে যে টাকাটা টোটাল। তাহলে p সমান জানি 400 বলে দিয়েছিল আগে, 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার, nটা কারণ কি 2 বলে দিয়েছে এখানে 2 বছরের জন্য, nটা হচ্ছে বছর, ঠিক আছে? এই যে এখানে লিখে দিয়েছি n সমান 2 বছর। তাহলে n এর ভ্যালু 2 বসিয়ে দিলাম, এদিকে হচ্ছে সুদে আসলে 441 টাকা। তাহলে 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার যেমন ছিল তেমন হলো, ইকুয়াল টু এদিকে ছিল বাঁ দিকে 400 ছিল, ডান দিকে গেলে কি হয়ে যাবে, নিচে ভাগ হয়ে যাবে। এখানে গুণে ছিল, এদিকে ভাগ হয়ে গেল। তাহলে এবার 441 আমি জানাই কি, আমরা জানি 21 স্কোয়ার হচ্ছে 441 আর 20 স্কোয়ার হচ্ছে 400। তাহলে 21/20 টোটালটাকে হোল স্কোয়ার লিখতে পারি, কারণ কি 21 স্কোয়ার 441, 20 স্কোয়ার 400। তাহলে দেখো এদিকেও হোল স্কোয়ার, এদিকেও হোল স্কোয়ার। আগের অঙ্কটার মতন যেমন কিউব ছিল তখন এদিকেও স্কোয়ার দুটো উঠে গেল। তাহলে 1 প্লাস r/100 ইকুয়াল টু কত হলো, 21/20। ঠিক আছে? তাহলে r/100 সমান কি পাবো, 21/20। এই একটা বাঁ দিকে ছিল প্লাসে, ডান দিকে গেলে কি যাবে -1। তাহলে এবার এটাকে যদি সলিউশন করি এটাকে, তাহলে কি পাবো, লসাগু নিচে হচ্ছে 20, তাহলে 20 1 20, তাহলে 21 থেকে 20 বাদ মানে 1 আর বাই 20। এবার হচ্ছে কি পাচ্ছি, 1/20 পেয়ে গেলাম ইকুয়াল টু r/100 পেয়ে গেলাম। তাহলে 20 দিয়ে কাটাকুটি করছি, তাই 20 5 20 100। তাহলে r ইকুয়াল টু কত পাচ্ছি, 5%। তাহলে সুদের হার সমান কত, 5%। বুঝে গেল? একদম ইজি ছিল এটাও। নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, x/12 y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করি। তাহলে কি দেখতে হচ্ছে, আমরা কি জানি, যদি এই ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে এটাকে লিখতে পারি x/12 ইকুয়াল টু 12/y ইকুয়াল টু কি পাচ্ছি, y/27। এটা আমরা কিন্তু লিখতে পারি ক্রমিক সমানুপাতিতে যদি থাকে কোনো সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা কি করব, প্রথম শর্তানুযায়ী এখানে এই শর্ত থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটাকে আমরা শুধু এইটাকে ধরে করবো এখন প্রথমে। 12/y ইকুয়াল টু y/27 এটা লিখতে পারি। তাহলে কি পাচ্ছি, এবার দেখো এই দুটোকে যদি কোনো মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, y² ইকুয়াল টু কত পাবো, 12 × 27। অতএব y সমান কি পাবো, তোমাদের গুণ করার দরকার নেই, শিখিয়ে দিচ্ছি। 12 কি করে পাবো, 12 দেখো পাবো 2, 6 হলো 2 ইন্টু 3। তাহলে এটা করলে 12 আসবে। 27 কি করে আসবে, 3 ইন্টু 3 ইন্টু 3। এবার রুট আছে, তাহলে জোড়া জোড়া সংখ্যা থেকে সিঙ্গেল সংখ্যা বেরোবে। তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোবে। তাহলে এখানে কত পাবো, দেখো রুটটা উড়ে যাবে, কারণ কি জোড়া থেকে আমি সিঙ্গেল বার করছি, তাহলে রুটের জন্য এটা সিঙ্গেল হচ্ছে। তাহলে দুটো থেকে একটা, এখানে দুটো 3 থেকে একটা, আর এখানে দুটো 3 থেকে একটা। 3 3 × 9, 9 2 18। বুঝে গেল? তাহলে y এর ভ্যালু কি পেলাম, 18। কিন্তু শুধু তো y এর ভ্যালু জেনে গেলে আমার হবে না, আমাকে বার করতে হবে x এর ভ্যালু, x এরও মান নির্ণয় করতে বলেছে। তাহলে আর একটা শর্ত অনুযায়ী কি আছে আমার হাতে, শর্ত অনুযায়ী এইটা আছে, এই দিকের পার্টটা আছে, এই পার্টটাকে যদি নিয়ে করি তাহলে x/12 ইকুয়াল টু কি, 12/y। এবার দেখো x/12 ইকুয়াল টু যদি 12/y এর ভ্যালু আমরা জেনে গেছি আগে, তাহলে 18 বসিয়ে দেবো। ঠিক আছে? তাহলে x এর ভ্যালু কত পাবো, এটা আমাদের কোশ্চেন। তাহলে x এর ভ্যালুর জন্য আমরা কি পাবো, এখানেই কাটাকুটি করে দেবো। 6 2 12, 6 3 18, 3 4 12। তাহলে x ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, 8। তাহলে x এর ভ্যালু হচ্ছে 8, y এর ভ্যালু হচ্ছে 18। এটা যেমন ঠিক আছে লিখে দিচ্ছি। তাহলে x সমান হচ্ছে 8, y সমান হচ্ছে 18। তাহলে x আর y এর ভ্যালু যদি x আর 18 হয় তাহলে এটা ক্রমিক সমানুপাতি আছে। বুঝে গেল? কিছু নেই, শুধু দুটো শর্ত এখানে তৈরি করে ফেলি। প্রথমে x/12 ইকুয়াল টু 12/y ইকুয়াল টু y/27। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিতে থাকার শর্ত, মানে ক্রমিক সমানুপাতিতে থাকলে এইভাবে হয়। ঠিক আছে? এবার হচ্ছে তাহলে প্রথম এই যে রিলেশনটার মধ্যে আমরা করছি, কারণ কি এখানে দেখবে যে কোনো আমাকে একটা সংখ্যা প্রথমে বার করতে হবে। যদি আমি এটাকে ধরে করতাম x y ধরে, তাহলে এখান থেকে দুটো অজানা রাশি, তাহলে এখান থেকে ভ্যালু আমি বার করতে পারতাম না।
এখানে দেখতে পাচ্ছি কি দুটো একই রাশি, তাহলে এই শর্তটা ধরেই করলাম। এই শর্তটা ধরে করলে আমার ওয়াই এর ভ্যালু আমি পেয়ে গেলাম। ওয়াই এর ভ্যালু যখনই পেয়ে গেলাম তাহলে এখানে দুটো অজানার মধ্যে একটা জেনে গেলাম, তাহলে একটা বেরিয়ে যাবে। নেক্সট অঙ্কে চলে যাবো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 6 নম্বর অঙ্ক। কি বলছে যে এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু ভালো অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে একটা ব্যাস, ঠিক আছে, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, এবং বলছে কি ও বিসি সমান 60 ডিগ্রি হলে ও সি এ সমান কত। বোঝা গেল অঙ্কটা? একটা দেখো এরম একটা ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাস কি বলছে, ব্যাস হচ্ছে এবি, ব্যাস হচ্ছে এবি, সি একটা বিন্দু, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা থাকবে, এটা একটা থাকবে, আর এই যে কেন্দ্রস্থ এইভাবে বেঁকে গেল এরকম ব্যাপার, ঠিক আছে। তাহলে কি বলছে, এবার কি বলছে ও বিসি সমান 60 ডিগ্রি বলে দিচ্ছে, এটা ও, এটা বি, এটা সি, তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি বলে দিচ্ছে, 60 ডিগ্রি। আর কি বার করতে হবে বলেছে, ও সি এ, মানে এই কোণটা আমাদের বার করতে হবে। আগে যে কোনো জ্যামিতির ক্ষেত্রে তোমাদেরকে আগে এর কি করতে চাইছে, কি বার করতে বলছে, সেগুলো তোমাকে আগে স্পষ্টভাবে জানতে হবে। তাহলে এখানে কি দেখতে পেলাম যে ও একটা কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, ও একটা কেন্দ্রীয় বৃত্ত যার এ বি হচ্ছে একটা ব্যাস, সি হচ্ছে একটা বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু বা বিন্দু সি। তাহলে এবার বলে দিয়েছে ও এরকম দেখতে পাচ্ছ কি, এটা যুক্ত করলাম, এটা যুক্ত করলাম, এটা যুক্ত করলাম, দিয়ে কি দেখতে পাচ্ছি ও বিসি 60 ডিগ্রি বলে দিয়েছে, ও বিসি 60 ডিগ্রি। আর বার করতে বলেছে কি ও সি এ, মানে এই কোণটা আমাদের বার করতে হবে। এবার দেখো এখানে কি দেখতে পাচ্ছি, এ বি হচ্ছে একটা ব্যাস, এ বি ব্যাস, ঠিক আছে, এ বি একটা ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এবার কি দেখো, এবার হচ্ছে কি আমি এখানে লিখতে পারি কি ও বি ইকুয়াল টু ও সি। কেন বলো, ও বি হচ্ছে এটা, ও সি হচ্ছে এটা, কারণ এই দুটোই কি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ তো সবসময় সমান হয়, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটোই সমান হয়ে যাবে। এবার ও বি সমানই যদি ও সি হয় এবং কোণ ও বি সি কি হয়ে যাবে বলো, ও সি বি, এটা যদি 60 ডিগ্রি হয়, এই দুটো বাহুই সমান আছে, তাহলে এটাও কি হয়ে যাবে, এটাও 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো আমাদের কি বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা। এবার কি দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল এসিবি সমান কত, এসিবি সমান আমরা বলতে পারি 90 ডিগ্রি এক সমকোণ, কারণ কি এটা অর্ধবৃত্ত সমকোণ, এটা হচ্ছে সমকোণ। কারণ কি যে বৃত্তের মধ্যে অর্ধবৃত্তস্থ একটি কোণ, এই টোটাল কোণটা সমকোণ হয়, তাহলে এই কোণটা যদি সমকোণ হয়, এটা শর্তানুযায়ী আমরা জানি আগে থেকে, এই যে বৃত্তের কেন্দ্রস্থ বিন্দু থেকে লম্বিত একটা অঙ্কিত একটা যে কেন্দ্র কোণ, সেটা সবসময় 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এবার হচ্ছে এটা যদি 90 ডিগ্রি হয়, এইটুকুনি আমি 60 ডিগ্রি জেনে গেছি, তাহলে এটা বার করতে পারবো। তাহলে এসিবি কোণকে আমি দুভাগে লিখতে পারি, যে ও সিবি একটা প্লাস কোণ ও সি এ একটা, ও সি এ সমান হচ্ছে 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে। তাহলে ওসিবি আমি জেনে গেছি, ওসিবি এখানে দেখো 60 ডিগ্রি বলেছি, তাহলে 60 ডিগ্রি প্লাস কোণ ও সি এ সমান হচ্ছে 90 ডিগ্রি। অতএব কোণ ও সি এ সমান কি লিখতে পারবো, ও সি এ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত পাবো, 30 ডিগ্রি। কারণ কি এদিকে 60 ডিগ্রিটা ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে ও সি এ সমান 30 ডিগ্রি আমাদের বার করতে বলেছে ও সি, বোঝা গেল। তাহলে এই কোণটা হয়ে গেল 30 ডিগ্রি ছিল। শুধু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে কেন্দ্রস্থ যে অঙ্কিত কোণ সেটা সমকোণ হবে বৃত্তের অন্তর্বৃত্তের ভেতরে, মানে বৃত্তের ভেতরে অঙ্কিত
কেন্দ্রস্থ কিন্তু ওটা। ঠিক আছে, এরপর তোমাদের নেক্সট অঙ্কে চলে যাবো। নেক্সট অঙ্ক দেখো কি বলছে। দেখো নেক্সট অঙ্ক বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ভালো অঙ্ক ওটাও। একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে সমগ্র ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে কিভাবে করব, তাহলে ধরি এখানে ঘনকের ধারের দৈর্ঘ্য প্রথমে ছিল কত, এ। ঠিক আছে, এ। তাহলে ক্ষেত্রফল কত পাবো, প্রথমে ক্ষেত্রফল কত ছিল, ক্ষেত্রফল ছিল 6 স্কয়ার। ঠিক আছে, বোঝা গেল। এবার কি বলছে, ঘনকের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়ে ধারের দৈর্ঘ্য, ঘনকের ধারের দৈর্ঘ্য সমান, তাহলে কি ছিল প্রথমে এ, তার 50% বৃদ্ধি পেয়েছে মানে কত, 50/100 ইন্টু এ। তাহলে কত, এটা 50 দুগুণে 100 হয়ে গেল, তাহলে a/2 হয়ে গেল। তাহলে 2a প্লাস এটার জন্য a/2 সমান কত, 3a/2 এখন আমার হয়ে গেল কি, ধারের দৈর্ঘ্য। আগে কত ছিল দেখো, আগে কিন্তু এ ছিল, এখন যেটা বৃদ্ধি পাওয়ার পর কি হয়ে গেল, 3a/2 হয়ে গেল। তাহলে 3a/2 পেয়ে গেলাম। এবার কি বলছে যে তাহলে এবার 3a/2 পেয়ে যাওয়ার পর এবার নতুন ক্ষেত্রফল কত পাচ্ছি দেখি। নতুন ক্ষেত্রফল কি জানি, 6 ইন্টু বাউ স্কোয়ার মানে ধারের স্কোয়ারটা, তাহলে 3a/2 তার হোল স্কোয়ার সমান কি 6 ইন্টু এটা হচ্ছে 9a স্কোয়ার বাই 4। ঠিক আছে, এটাকে যদি 2 দিয়ে কাটি, এটাকে 3 দিয়ে কাটি, তাহলে হচ্ছে 27 স্কোয়ার বাই 2। এত নতুন ক্ষেত্রফল বেরোলো। ঠিক আছে, 27 স্কোয়ার বাই 2 নতুন ক্ষেত্রফল পেয়ে গেলাম। অতএব ক্ষেত্রফলের, বুঝবে এটা, ক্ষেত্রফল এর শতকরা বৃদ্ধি সমান কি পাবো, তাহলে এখন যেটা হয়েছে সেটা বেড়ে হয়েছে, তাহলে ওটাই বড়, 27a/2 এটা বড়। আগে কত ছিল, 6 স্কোয়ার। শতকরা বলেছে মানে কার উপরে হবে, প্রথমটার উপরে, তাহলে 6 স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল। ইন্টু কি, ইন্টু 100%, এত পার্সেন্ট আমাদের বেরোবে। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, একদম ইজি করে ক্যালকুলেশন হবে। দেখো তাহলে কি, এটা কি দেখতে পাচ্ছি, এটা 2 দিয়ে হয়ে যাবে, তাহলে 27 স্কোয়ার 6 দুগুণে 12 স্কোয়ার ডিভাইডেড বাই কি ছিল 2 ইন্টু এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/6 স্কোয়ার ইন্টু 100%। ওকে, দেখো 27 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে 15 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 15 স্কোয়ার, তাহলে 27 থেকে 12 স্কোয়ার বাদ, তাহলে কত হয়ে যাচ্ছে 15 স্কোয়ার বাই 2 হয়ে গেল ইন্টু 1/6 স্কোয়ার আছে ইন্টু 100% আছে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এটা 2 দিয়ে কাটছি, তাহলে 3 দিয়ে কেটেছি, 3 দুগুণে 6, তাহলে 3 5 15। ঠিক আছে, এটাকে 2 দিয়ে যদি কাটি এটা 50, এটাকে 2 দিয়ে যদি কাটি এটা 25, তাহলে 5 25 কত হয়ে যাবে 125% ক্ষেত্রফল আমাদের বৃদ্ধি পাবে। অতএব ক্ষেত্রফল শতকরা 125 বৃদ্ধি পাবে, 125% বৃদ্ধি পাবে। হয়ে গেল। নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক হচ্ছে সমাধান করো 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4 এবং যেখানে বলে দিয়েছে x নট ইকুয়াল টু -1/2। এটা কিন্তু ভালো শর্ত।
সমাধান করে 2x প্লাস 1 আমি এখানে নট ইকুয়াল টু এটা এখানে করে নিবি কি ধরি 2x প্লাস 1 সমান a। তাহলে এটার জায়গায় যদি এটা বসিয়ে দিই তাহলে a প্লাস 3/a ইকুয়াল টু 4। তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু হয়ে যাবে কি a দিয়ে, তাহলে এটা a ছিল এটা 4। ওকে, সো a স্কোয়ার প্লাস 3 প্লাস 4 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি করি মিডল টার্ম ফ্যাক্টর তাহলে 3 একে 3 তাহলে 1, তাহলে 3 প্লাস 1 ইন্টু a প্লাস 3 ওকে ইকুয়াল টু 0। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস 3a প্লাস a প্লাস 3 ইকুয়াল টু 0 और a कॉमन a प्लस 3 प्लस 1 कॉमन a प्लस 3 বোঝা যাচ্ছে পরিষ্কার একদম। তাহলে এটা দুটো টার্ম থেকে একটা বেরিয়ে গেল a প্লাস 3 আর একটা কি বেরোবে এটা a প্লাস 1 ইকুয়াল টু 0। তো একটা হচ্ছে a প্লাস 3 ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে a প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে কি করবো a এর ভ্যালুটা বসিয়ে দেবো। a এর ভ্যালু দেখো কি ধরেছিলাম 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 2x মান কি মাইনাস 1, সরি এখানে একটা 3 ছিল না, a এর ভ্যালু 2x প্লাস 1 প্লাস 3 তাহলে 2x প্লাস 4 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। 2x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে 2x সমান হচ্ছে মাইনাস 4 और x ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে মাইনাস 4/2 সমান হচ্ছে মাইনাস 2। তাহলে x ইকুয়াল টু কি পাচ্ছি মাইনাস 2, x ইকুয়াল টু মাইনাস 2। এবার এটার জন্য করব কি এর ভ্যালু ছিল 2x প্লাস 1 প্লাস 1 যেমন আছে বসে গেল 1টা, তাহলে হচ্ছে 2x প্লাস 2 ইকুয়াল টু 0 হয়ে গেল। অথবা 2x সমান কি পাচ্ছি তাহলে মাইনাস 2 প্লাস 2 ওদিকে চলে গেল মাইনাস 2 আর x ইকুয়াল টু কি পাচ্ছি মাইনাস 2/2 সমান মাইনাস 1। তো এর নিয়মের সমাধান করে লিখে দিলাম সমাধান x ইকুয়াল টু একটা মাইনাস 1 x ইকুয়াল টু মাইনাস 1। এই দুটো আমাদের অ্যান্সার। তোমাদের পরবর্তী অঙ্কগুলো আমি নেক্সট পার্টে নিয়ে আসবো। আর অবশ্যই যত পারবে শেয়ার করবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।